হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক সংস্কৃত বনগতা গুহা গল্পটি। তো এই গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, আজকের ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আজকের ক্লাসে শুধুমাত্র আলোচনা করব বনগতা গুহা গল্পের বিষয়বস্তু সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমি বনগতা গুহা গল্প থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিছু দিয়ে দেব। তো চলো আজকের গল্পটা সম্পর্কে ধারণা লাভ করি। দেখো, গল্পের নামকরণ বনগতা গুহা গল্প। তো গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, গল্পটার লেখক কে, গল্পটার বিষয়বস্তু কী, এ সম্পর্কে আজকের ভিডিও। তো দেখো, প্রথমে আমরা জানি গল্পের লেখককে। অ্যাকচুয়ালি তাকে লেখক বলা চলে না, কারণ গল্পটা অ্যাকচুয়ালি হচ্ছে অনুবাদক গল্প। তো অনুবাদক কে ছিলেন? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। কোথা থেকে অনুবাদ করেন? দেখো, আরব্য রজনী একটা জনপ্রিয় গল্প আছে, আমরা জানি আলিবাবা 40 চোর। এই গল্প থেকে কিন্তু বনগতা গুহা গল্পটাকে অনুবাদ করা হয়েছে। কে করেছেন? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। তাহলে গল্পটা কোথা থেকে নেওয়া হচ্ছে? আরব্য রজনীর জনপ্রিয় গল্প আলিবাবা 40 চোর। কিন্তু সরাসরি সেখান থেকে নেওয়া হয়নি, সেই গল্পটাকে আগে সংস্কৃত ভাষায় অনুবাদ করে এবং তার নাম দেয় চোর চত্বারিংশী কথা। তাহলে আমরা গল্পের উৎসটা, যদি তোমাদের 1 মার্কে এসএকে হিসাবে কোশ্চিন আছে যে বনগতা গুহা গল্পের উৎস কী, তাহলে আমরা কীভাবে লিখব? দেখো, তাহলে আমি উত্তরটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যদি 1 মার্কে এসএকিউর জন্য দেয় তাহলে আমরা লিখব শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক অনুবাদিত চোর চত্বারিংশী কথা গল্প থেকে বনগতা গুহা গল্পটি নেওয়া হয়েছে। এবার আমরা দেখব এই গল্পের বিষয়বস্তু। তার আগে আমরা একটু এই গল্পে কতগুলো চরিত্র আছে সেই সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এই গল্পে সীমিত চরিত্র আছে। 1 অলিপর্বা আছে, 2 কশ্যপ। মূলত অলিপর্বাকে নিয়ে এই পুরো গল্পটা। দেখো, এবার গল্পের বিষয়বস্তু আসা যাক। গল্পের বিষয়বস্তু হচ্ছে, পারস্যিক নগরীতে কশ্যপ এবং অলিপর্বা নামে 2 ভাই বাস করত। তাদের পিতা প্রভূত ধন সম্পত্তির অধিকারী ছিল না। এবার বার্ধক্য কারণে তাদের পিতার মৃত্যু আসন্ন হলে নিজের যা সম্পত্তি ছিল 2 পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়, যাতে তারা দুজনই সমান সম্পত্তির অধিকারী হতে পারে। এরপর কশ্যপ কোনো এক ধনী বণিকের কন্যাকে বিবাহ করে, ফলে সে নগরে অন্যান্য ধনী বণিকের সমতুল্য হয়ে ওঠে এবং প্রচুর ধন সম্পদ থাকার ফলে আরাম আয়েসের মধ্যে দিয়ে জীবন কাটাতে থাকে। যেহেতু প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়, তাই সে যা প্রার্থনা করত তাই কিন্তু সহজে পেয়ে যেত। অন্যদিকে অলিপর্বা নিজে তো দরিদ্র ছিলই, তার উপর সে বিবাহ করে এক দরিদ্রের কন্যাকে, ফলে তাকে শ্রীহীন কুটিরে বসবাস করতে হয় এবং অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হতো। তো সে প্রতিদিন ভোরে 3টি গাধা নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত। সেই কাঠ শহরে এনে গাধার পিঠে করে শহরে এনে বিক্রি করে তা দিয়ে যা উপার্জন করত তা দিয়ে স্ত্রী পুত্র এবং নিজেকে পালন করত। তো এইরকমভাবে চলতে থাকে তার জীবন। এরপরে কোনো একদিন ভোরে সে জঙ্গলে কাঠ কাটতে যায় এবং তার কাঠ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেই সময় সে আকাশে একটা ধুলোর ঝড় দেখতে পায় এবং দেখে যে আকাশে একটা বিশাল ধুলোর ঝড় তার দিকে এগিয়ে আসছে। তো অলিপর্বা যেহেতু বুঝতে পারলো যে এই পথ দিয়ে, দুর্গম পথ দিয়ে বা ঘন জঙ্গলের পথ দিয়ে যেহেতু কোনো রাজপুরুষেরা বা সাধারণ মানুষেরা যাতায়াত করে না, তাই তারা দস্যু হতে পারে এবং এই ধুলোঝড়টা সে দস্যুদের ঘোড়ার খুরের দ্বারা উত্থিত হতে বলে সে অনুমান করলো। সে সম্পূর্ণ ব্যাপারটা কী ঘটছে তা দেখার জন্য পার্শ্ববর্তী একটা বিশাল বড় গাছের নিজেকে আড়াল করে নিল, যাতে এমন গাছে উঠলো যাতে দস্যুরা তাকে দেখতে না পায় এবং সে সেই গাছটার উপর থেকে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করতে পারে। তো ঠিক সে গাছে ওঠার পর সে দেখলো যে প্রায় 40 জন দস্যু সেই গুহার সামনে এলো এবং 40 জন দস্যুর মধ্যে একজন দস্যুকে বিশিষ্ট চেহারা এবং পোশাক দেখে সে অনুমান করে নিল সে হলো দস্যু সর্দার। সে দস্যু সর্দার গুহার সামনে গেল এবং একটা মন্ত্র উচ্চারণ করলো। মন্ত্রটা হচ্ছে, দেখো, যে স্কন্দরাজ নমস্তে হস্ত চৌর্য পাঠবদেশিক দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয় কুরু। এই মন্ত্রটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে গুহার দ্বারটি খুলে গেল
অলিপর্বা কী করলো, সে গাছের ওপর থেকেই সে দস্যু শব্দের উচ্চারণ করা মন্ত্রটি নিজে বারবার পাঠ করে মুখস্থ করে নিল। এরপর দস্যুরা প্রথমে বাকি সব দস্যুরা গুহায় প্রবেশ করলো, সবশেষে দস্যু সর্দার গুহায় প্রবেশ করলো এবং দস্যু সর্দার গুহায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে গুহার দরজা আবার বন্ধ হয়ে গেল। অলিপর্বা গাছের ওপর সমস্ত ব্যাপারটা কিন্তু প্রত্যক্ষ করলো। দস্যুরা কিছুক্ষণ গুহার মধ্যে থাকার পর অলিপর্বা দেখতে পেল আবার গুহার দ্বারটি খুলে গেল। তারপর প্রথমে দস্যু সর্দার এবং পরবর্তীকালে বাকি দস্যুরা গুহার বাইরে বেরিয়ে এলো। তারপরে দস্যু সর্দার নিজের আবার একটা মন্ত্র উচ্চারণ করলো, সেম মন্ত্র, তবু আমি মন্ত্রটা বলে দিচ্ছি। স্কন্দরাজ নমস্ত হস্ত চৌর্য পাঠবদেশিক দস্যুদেব দ্বারমিদং সংবৃতং কৃপায় করু। দেখো, খোলা একই মন্ত্র, কিন্তু খোলার মন্ত্রে বিবৃতং আর বন্ধ করার মন্ত্রে সংবৃতং, ব্যাস এটুকুরে পার্থক্য। তো মন্ত্রটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে গুহার দ্বারটি কিন্তু বন্ধ হয়ে গেল। এরপর প্রত্যেক দস্যু নিজ নিজ ঘোড়ায় করে সেখান থেকে চলে গেল। অলিপর্বা সম্পূর্ণ দেখার পরে অলিপর্বা সম্পূর্ণ প্রত্যক্ষ করলো। তার পরবর্তীকালে সে কিন্তু তৎক্ষণাৎ গাছ থেকে নেমে গুহার কাছে গেল না। সে কিছুক্ষণ অপেক্ষা করলো। কেন? কারণ সে অনুমান করেছিল যদি কোনো দস্যু কিছু নিতে ভুলে যায়, আবার যদি সেখানে নিতে আসে, তখন তাকে ধরে নিতে পারে। এই ভয়ে সে কিন্তু আর একটু দেরি করে সেখান থেকে নামলো। কিছুক্ষণ পরে অলিপর্বা গাছ থেকে নামলো এবং গুহার সামনে গেল। সেম দস্যু সর্দারের উচ্চারণ করা মন্ত্রটি পাঠ করলো এবং গুহার দ্বারটি খুলে গেল এবং সেই অলিপর্বা সেই গুহার মধ্যে প্রবেশ করে অবাক হয়ে গেল। সে দেখলো বিভিন্ন প্রকার দামি দামি রত্ন, সোনা, বিভিন্ন প্রকার উন্নত প্রকার বস্ত্র, দামি দামি খাবার, এসব দেখে অলিপর্বা অবাক হয়ে গেল। সে অলিপর্বা তখন তার গাধাগুলো যতটা বহন করতে পারবে চামড়ার থলে বস্তাতে ভরে 3টে গাধার গুহা থেকে বেরিয়ে এলো এবং সে বস্তাগুলো আবার মন্ত্র উচ্চারণ করে গুহার দ্বারটি বন্ধ করে দিয়ে বস্তাগুলো গাধার পিঠে চাপিয়ে তার উপর কাঠ দিয়ে ঢেকে শহরের দিকে যাত্রা করলো। এই হচ্ছে তোমাদের পাঠ্যাংশের গল্প। তাহলে আমরা গল্পটা মোটামুটি বুঝতে পারলাম। এবার দেখো, এখান থেকে কিছু কিছু কোশ্চিন হতে পারে। আমি যে গল্পগুলো বললাম সেই গল্পগুলো থেকে যদি মন দিয়ে শুনে থাকো তবে অবশ্যই কিছু কিছু কোশ্চিন তোমরা পেরে যাবে। যেমন আমি প্রথমে বললাম যে দেখো, বনগতা গুহা, দেখো আমি কোশ্চিন লিখছি 1 নম্বরে, বনগতা গুহা গল্পের লেখককে। তাহলে আমরা এটা অবশ্যই পারবো, কারণ এই বনগত গুহা গল্পের লেখক কে হচ্ছে শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন, অলিপর্বার কয়টি গাধা ছিল? তাহলে আমরা এটাও জানি যে অলিপর্বা, প্রথমেই বললাম তোমাদের গল্পে যে অলিপর্বা 3টি গাধা নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত। তো এরকমভাবে তোমাদের ছোটো ছোটো কোশ্চিন কিন্তু গল্প শুনেই মনে রাখতে পারবা। তোমাদের এখানে গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চিন হয় যে গুহার মধ্যে কারা প্রথম প্রবেশ করেছিল বা কে প্রথম প্রবেশ করেছিল। তোমাদের গল্পটা বলার সময় তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে আমি বলেছিলাম প্রথমে দস্যুরা গুহার মধ্যে প্রবেশ করে, তারপরে কিন্তু দস্যু সর্দার প্রবেশ করেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে দস্যুরা গুহায় প্রবেশ করেছিল, তারপরে দস্যু সর্দার, আর বেরোনোর সময় প্রথমে দস্যু সর্দার বেরিয়েছিল, তারপরে কিন্তু বাকি দস্যুরা বেরিয়েছিল। তাহলে এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই এমসিকিউ পেয়ে যাবে। আর এরকম ধরনের তোমাদের কোশ্চেন কিন্তু থাকে। আর তার সঙ্গে অবশ্যই তোমরা যে মন্ত্র দুটো আছে সেই মন্ত্র দুটো অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ সেটা এসিকিউ দিতে পারে বা বড় কোশ্চেনও থাকতে পারে। তো আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি। তো দেখো, যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও এবং ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করো। বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো, বা তোমরা যদি কোনো প্রশ্ন উত্তর চাও তাহলে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমি পরবর্তী চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটি আপলোড করে দেওয়ার জন্য।